বন্ধুরা, তথ্যচানের ১৩তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সাঁতার, সেই দিনটার কথা তথ্যচানের সব সময় মনে থাকবে, যে দিনটা প্রথম ও সুইমিং পুলে সাঁতার কেটেছিল, তাও আবার গায়ে একটাও কিচ্ছু না পড়ে, এমনকি ইজেরও না। সকালবেলায় হেডমাস্টার মশাই এসে বললেন, হঠাৎ খুব গরম পড়ে গেছে, ভাবছি আজ পুলটাতে জল ভরলে হয়। কি মজা বলে ছোটরা সব লাফালাফি শুরু করে দিল। মনে হচ্ছিল তথ্যচানের উৎসাহ যেন উঁচু ক্লাসের ছেলেমেয়েদের চেয়েও বেশি। তময়ের এই সুইমিং পুলটা আবার একটু অন্য রকমের, সাধারণ চারকোনা নয়, নৌকার মতো অনেকটা। স্কুল চত্বরের সঙ্গে মিলিয়েই হয়তো এমন একটা পুল তৈরি করা হয়েছিল। সুইমিং পুলটা ছিল ক্লাস ঘর আর হলের মধ্যেখানে। সারা সকাল ধরে তথ্যচান আর ওর বন্ধুরা পড়ার ফাঁকে ফাঁকে জানলা দিয়ে বাইরে পুলটার দিকে একটু করে তাকিয়ে নিচ্ছিল। যখন খালি ছিল তখন পুলে কত শুকনো পাতা জমেছিল, যেমন স্কুলের মাঠে থাকে, কিন্তু এখন পরিষ্কার জল ভরার পর দিব্যি পুল পুল লাগছিল। দুপুরের খাওয়ার শেষে বাচ্চারা সব পুলের ধারে গিয়ে জড়ো হলো। হেডমাস্টার মশাই বললেন, প্রথমে আমরা একটু ব্যায়াম করে নেব, তারপর সাঁতার কাটবো, ঠিক আছে? তথ্যচান ভাবছিল, সাঁতার কাটার পোশাক, ওর সুইমিং স্যুট, বাবা মার সঙ্গে যখন ও কামাকোড়াতে গেছে তখন তো সুইমিং স্যুট, রাবারের রিং, আরও কত কি সাজ সরঞ্জাম নিয়ে গেছে। ওর ঠিক মনে পড়ছিল না গতকাল ওদের দিদিমণি বলেছিলেন কি সুইমিং স্যুট আনার কথা। না, হেডমাস্টার মশাই কেমন করে যেন ওর মনের কথাটা জেনে গিয়েছিলেন। উনি বললেন, সুইমিং স্যুটের জন্য ভাবনা নেই, হল ঘরে গিয়ে দেখো। তথ্যচান আর ওর ক্লাস 1-এর অন্য বাচ্চারা হলে ঢুকে দেখে বড় ক্লাসের ছেলেমেয়েরা সবাই মহা আনন্দে জামা কাপড় খুলতে ব্যস্ত, যেন সবাই কোনো স্নান ঘরে যাবে। তারা সব গায়ে কিচ্ছুটি না দিয়ে মাঠের দিকে ছুট লাগাচ্ছিল। তথ্যচান আর ওর বন্ধুরাও তাই করলো। হলের উপরের সিঁড়িতে দাঁড়িয়ে ওরা দেখতে পেল বাকিরা ততক্ষণে ব্যায়াম শুরু করে দিয়েছে। তথ্যচান আর ওর বন্ধুরাও এক ছুটে খালি গায়ে হলের সিঁড়ি দিয়ে নেমে গেল। সাঁতার শেখাতে এসেছিলেন মিয়োচানের দাদা, হেডমাস্টার মশাইয়ের বড় ছেলে। ও তমইতে পড়াতো না, তবে ইউনিভার্সিটির সাঁতারের টিমে ছিল। স্কুলের নাম আর ওর নাম দুটো এক, তমই। তমই সাঁতারের ছোট প্যান্ট পরে অপেক্ষা করছিল। ব্যায়াম শেষে বাচ্চাদের গায়ে ঠান্ডা জল ঢেলে দিতেই সব চিৎকার করে উঠল আর ঝপাঝপ পুলে ঝাঁপিয়ে পড়ল। তথ্যচান প্রথমটায় জলে নামতে চায়নি। ও পরখ করে নিচ্ছিল পুলটার মধ্যে দাঁড়ানো যায় কিনা। জলটা কি স্নান ঘরের মতো গরম ছিল না, কিন্তু দারুণ আরামের ছিল। যেদিকেই হাত বাড়াও কেবল জল আর জল। রোগা বাচ্চা, মোটা বাচ্চা, ছেলে মেয়ে সবাই জলের মধ্যে ছপাত ছপাত করছে, হাসছে, আর ওকে ভিজিয়ে দিচ্ছে। কি যে মজা! তথ্যচান ভাবছিল, আহারে, রকিটা যদি স্কুলে আসতে পারত, যদি রকি জানতো যে সাঁতার কাটতে সুইমিং স্যুট লাগবে না, তাহলে ও নির্ঘাত জলে নেমে পড়ত। তথ্যচান মনে মনে তাই ভাবল। তোমরা হয়তো ভাবছো, হেডমাস্টার মশাই এইভাবে ছেলেমেয়েদের সব জামা কাপড় খুলে সাঁতার কাটার কথা ভেবেছিলেন কেন? আসলে সবাইকে যে সব জামা কাপড় খুলতেই হবে এমন কোনো নিয়মও কিন্তু ছিল না। ধরো, তুমি যদি তোমার সুইমিং স্যুটটা স্কুলে নিয়ে আসতে এবং সেটা পরতে চাইতে, তাহলে অবশ্যই সেটা পরে জলে নামতে পারতে। অন্যদিকে হঠাৎ একদিন যদি ইচ্ছে হতো যে সবাই মিলে সাঁতার কাটি, যেমন আজকের এই দিনটিতে হয়েছিল, তাহলেও সেটা করা যেত। গায়ে কোনো কিছু না পড়ে কেন? কারণ হেডমাস্টার মশাই মনে করতেন ছেলেমেয়েদের নিজেদের শরীরের পার্থক্য নিয়ে এত বেশি কৌতূহলের কোনো মানে হয় না।
এটা তো একটা সহজ স্বাভাবিক ব্যাপার, তাই নিয়ে এত লুকোচুরির কি আছে? হেডমাস্টার মশাই ছেলেমেয়েদের বোঝাতে চাইতেন যে আসলে সমস্ত শরীরই সুন্দর। তোমইতে কত রকমের বাচ্চা আসতো, ইয়াসুকি চানের মতন কেউ যার পোলিও ছিল, অথবা অন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা, কিংবা কেউ হয়তো খুবই ছোটখাটো। হেডমাস্টার মশাই চাইতেন যে ওদের নিজেদের শরীর নিয়ে কোনো দ্বিধা, কোনো লজ্জা যেন না থাকে। ওদের যেন কখনো নিজেদের দুর্বল বা ছোট মনে না হয়। ফলে যা হতো, প্রতিবন্ধী শিশুরা প্রথম প্রথম একটু লজ্জা পেত, কিন্তু ধীরে ধীরে ওদের লজ্জা, দ্বিধা সব কেটে যেত, আর ওরাও আনন্দের সঙ্গে এই খেলায় যোগ দিতে পারত। ছেলেমেয়েদের মা বাবারা সবাই কিন্তু এই কিচ্ছু না পরে সাঁতার কাটাটা পছন্দ করেননি। কেউ কেউ তাদের ছেলে মেয়েদের সুইমিং স্যুট দিয়ে দিতেন এবং জোর করতেন যেন ওরা স্যুট পরেই সাঁতার কাটে। অবশ্য তারা তো জানতেন না সেই সুইমিং স্যুট প্রায় কখনোই পরা হতো না। তত্ত্বচানের মতন বন্ধুদের দেখে যারা প্রথম থেকেই কিছু না পরে সাঁতার কাটবে ঠিক করেছিল, আর যারা সুইমিং স্যুট আনতে ভুলে যেত, তাদের দেখে এই ছেলেমেয়েরাও ঠিক করেছিল যে কিছু না পরে সাঁতার কাটতেই মজা বেশি। কেবল বাড়ি ফেরার সময় ওরা খেয়াল করে সুইমিং স্যুটগুলো ভিজিয়ে নিয়ে যেত। তাই তোমই এর প্রায় সব বাচ্চাই রোদে পুড়ে জলে ভিজে খয়েরি হয়ে গিয়েছিল। সুইমিং স্যুটের সাদা রেখা প্রায় কারো শরীরেই দেখা যেত না। রিপোর্ট কার্ড। স্টেশনে পৌঁছেই একবারও এদিকে ওদিকে না তাকিয়ে সোজা বাড়ির দিকে ছুট দিল তত্ত্বচান, পিঠের উপর কাপড়ের ব্যাগ ঝুলিয়ে। কেউ ওকে সে সময় দেখলে ভাবতো নির্ঘাত সাংঘাতিক কিছু একটা ঘটছে। ও তো স্কুলের গেট পেরোনো থেকেই এইভাবে ছুটছে। বাড়ি পৌঁছে দরজা খুলে ও জানান দিল, আমি এসে গেছি। তারপর রকিকে খুঁজতে লাগলো। রকি সামনের চাতালের মেঝেতে পেটটা চেপে ধরে ঠান্ডা হচ্ছিল। তত্ত্বচান কোনো কথা না বলে সোজা রকির পাশে বসে পিঠের ব্যাগটা নামিয়ে ভিতর থেকে ওর রিপোর্ট কার্ডটা বের করলো। তারপর রিপোর্ট খুলে নম্বরগুলো রকিকে দেখাতে লাগলো। দেখ, খুব গর্বের সঙ্গে বলল তত্ত্বচান। এ, বি, নানান জিনিস লেখা ছিল ওই কার্ডে। তত্ত্বচান অবশ্য জানতো না এ ভালো নাকি বি। অতএব রকি যে আরও এসব কিছু বুঝতে পারবে না সে তো জানাই কথা। তবে জীবনের প্রথম রিপোর্ট কার্ডটা ও রকিকেই প্রথম দেখাতে চেয়েছিল, এবং ও নিশ্চিত ছিল যে রকিরও তাতে খুব আনন্দ হবে। কার্ডটা দেখে রকি একটু গন্ধ শুকে নিয়ে তত্ত্বচানের মুখের দিকে তাকালো। কেমন, খুব দারুণ না? তত্ত্বচান ওকে জিজ্ঞেস করলো। তারপর বলল, খুব শক্ত শক্ত সব কথা লেখা আছে, তুই বোধহয় পড়তে পারবি না। রকি আরেকটু ঘাড় কাত করলো, যেন আবার কার্ডটাকে ভালো করে পড়ছে। তারপর তত্ত্বচানের হাতটা একটু চেটে দিল। বেশ বলে তত্ত্বচান উঠে দাঁড়ালো। এবার মাকে দেখাই গিয়ে। তত্ত্বচান চলে যাবার পর রকি আবার ঠান্ডা মেঝেতে নিজেকে এড়িয়ে দিয়ে চোখ বুঝল। শুধু তত্ত্বচান কেন, যে কোনো কেউই ওর এই ভঙ্গি দেখলে মনে করতো রকি বুঝি এখন রিপোর্ট কার্ডের কথাই ভাবছে। ধন্যবাদ সবাইকে।